এশারাজানির একটু পরেই নিষাদ নড়ে চড়ে উঠল। নড়তে গিয়ে টের পেল সর্বাঙ্গ ব্যথায় অবশ হয়ে আছে। সম্ভবত টানা অনেকক্ষণ একপাশে ঘুমানোর কারণে এই অসহনীয় ব্যথা। পিটপিট করে আঁখি মেলতেই মুখ বরাবর দর্শন হলো একটি ছোট্ট মাথার পেছন সাইড। কালো হালকা ছোট ছোট চুলগুলো উঠছে ফ্যানের বাতাসে। ওপাশে ঘুরে হাত পা ছড়িয়ে ছিটিয়ে এক মনে কি যেন করছে। নিষাদ কেমন থমকে গেল, ফ্যাস ফেসে গলায় ডাকলো, নাহওয়ান। নাহন খেলা থামিয়ে মায়ের ডাকে চাইল। নিশা 3 দিন পর চোখের সামনে নিজের বুকের মানিকে দেখে হু হু করে কেঁদে দিল। কান্নারত কণ্ঠে হিস হিসিয়ে বলতে লাগলো, আল্লাহ, প্রতিদিন তুমি আমার সন্তানকে ছুতে নিলেই নিয়ে যাও। আজকে অন্তত এটা মিথ্যা না হোক, আমি যেন ওকে ছুলেই হারিয়ে না ফেলি মাবুদ। বলে কেঁদে উঠে নাহনের দিকে হাত বাড়িয়ে দিল। নাহন মাকে হাত বাড়াতে দেখে ছোট্ট এসে হুমড়ি খেয়ে পড়ল মায়ের বুকে। নিশাদ পাগলের মতো নাহনের সারা দেহে চুমু দিয়ে যাচ্ছে। বাচ্চাটা মায়ের বুকের মধ্যে ঢুকে গেছে একেবারে। নিশাদ পারে না নিজের অস্তিত্বকে একেবারে বুকের মধ্যে ঢুকিয়ে ফেলতে। নাহন শান্ত হয়ে মায়ের হৃৎপিণ্ডে ধুক ধুকানি শব্দ শুনতে লাগলো। শুনতে শুনতে বলল, আমি এসে গেছি, তোমার ঘুম ভাঙিয়েছে? নিশাতের একদমই হুঁশ নেই। সে নাহওয়ানকে বুকে চেপে ধরে কেঁদেই চলেছে। বিড়বিড় করে বলছে, আমার বাচ্চা, আমার মানি, জাদুরে, তোকে মা আর কোথাও যেতে দিব না। তুই আমার পরাণ পাখি, আর একবার চোখের আড়াল হলে পরাণটা বের হয়ে যাবে রে আমার আব্বা কলিজার টুকরা। নাহওয়ান নিশাতের বুক থেকে মাথা তুলে চোখের পানি ছোট ছোট গোলগাল হাত দ্বারা মুছে দিতে দিতে বলল, কারে না, মোজা মোজা খাবো। নিশাত চোখের পানি মুছে ছেলেকে নিয়ে তড়িঘড়ি করে উঠে বসলো। শরীর ব্যথাই পরোয়া করলো না। বিছানা থেকে নামতে নামতে বলল, আমার আব্বার খিদে লেগেছে, চলো চলো খাবার খাইয়ে দিই। নাহওয়ান মায়ের গলা জড়িয়ে ধরে বলল, চিড়া নাই, বাবা খাবার দিচ্ছে। মুজা মুজা খেয়েছি। নিশাত তবু মানল না, মায়ের মন মানার কথাও না। তাকে দেখে বোঝার উপায় নেই যে সে এতদিন শয্যাশায়ী ছিল। ছেলেকে কাছে পেয়ে তার সকল অসুস্থতা গায়েব হয়ে গেছে। আশেপাশের কোথাও ধ্যান জ্ঞান নেই তার। নাহনের ফুলো ফুলো গাল নিজের গালের সাথে চেপে ধরে বলল, আমার কলিজা, মা তোমাকে নিজের হাতে খাওয়াবো। নাহন মায়ের উষ্ণতা পেয়ে ফিচফিচ করে হেসে উঠল। গালে গাল ঘষতে লাগলো ফোকলা দাঁতে হেসে। নিশাতের চুল খোলা। নাহনকে আদর করতে করতে রুম থেকে বেরোলো সে। রান্নাঘরে আসতেই দেখতে পেল মারোয়ান চুলায় যেন কি গরম করছে। নাহন বাবাকে দেখতে পেতে ডাকলো। বাবা, মারোয়ান ঘুরে নাহওয়ানের দিকে চেয়ে একটা হাসি দিল। তারপর আবারও খুন্তি নাড়তে লাগলো। নিশাতের দিকে একবারও চাইল না, আর না তো কারোর সঙ্গে একটা বাক্য ব্যয় করলো। নিশাত বিস্মিত নেত্রে মারোয়ানকে দেখছে। লোকটা এত শান্ত যে যাই হোক, সে মাথা থেকে চিন্তা ছেড়ে ছেলেকে নিয়ে ভাবতে লাগলো। এগিয়ে এসে বলল, আপনি রান্নাঘর থেকে বের হন। মারোয়ান টু শব্দ ছাড়া এক মুহূর্ত দাঁড়িয়ে বেরিয়ে গেল। নাহন কান ডলতে ডলতে তার গমন পথের দিকে চেয়ে রইল। মারোয়ানের এমন শান্ত আচরণে নিশাত একটু অবাকই হয়েছে। তার সংসার জীবনের এতটা বছর লোকটাকে জীবনেও এমন শান্ত দেখেনি। হঠাৎ এতটা নিশ্চুপ হয়ে যাওয়ার কারণ কি? নিশাত মাথা থেকে এসব ছেড়ে ফেলে চুলোতেই উকি দিতে দেখলো আলু দিয়ে মুরগির গোস্তের তরকারি গরম হচ্ছে। অর্থাৎ মারণ এতক্ষণ এটাই গরম করছিল। নিশাত নাহওয়ানকে কোল থেকে নামিয়ে চুল খোপা করে তাড়াতাড়ি গরম করে চুলো থেকে নামালো। পুরোটা সময় নাহওয়ান মায়ের পা ধরে দাঁড়িয়ে থাকলো। নিশাত মুচকি এসে একটু পরপর ছেলেকে দেখছে। দুধের কৌটা থেকে গুঁড়ো দুধ একটা বাটিতে নিয়ে নাহওয়ানকে দিল। নাহওয়ান দুধ দেখে মাথা নাড়িয়ে নাড়িয়ে বলল, দুদু মুজা মুজা কোলে খাবো। নিশাত তার মাথায় হাত বুলিয়ে বলল। খান, আপনার জন্যই সব। নাহন বাটি নিয়ে নিচে বসতে নিলে নিশাত বাধা দিয়ে বলল, এখানে না, বাবার কাছে যান, মা খাবার বেড়ে ডাকবো। নাহন ফিচফিচ করে হেসে মায়ের দিকে চেয়ে বলল। মা, বিল্লু ছাড়া দুদু খাবে না? নিশাত বলল। ওরা খেয়েছে, এখন আপনি খান মানিক আমার। নাহন মাথা নাড়িয়ে বাটি হাতে ছোট ছোট পায়ে রান্নাঘর ছেড়ে বেরিয়ে গেল। নিশাত খুশিতে ছেলের জন্য পোলাওর চাল বের করলো। বাচ্চাটা পোলাও খুব পছন্দ করে। মুরগির মাংস সম্ভবত বাড়িওয়ালা আন্টি পাঠিয়ে দিয়েছেন। সেটুকুতে দুজন টোনাটনি ও তার ছানার হয়ে যাবে।
নিশাতের বুকটা কেন যেন ভারহীন লাগছে। মনে হচ্ছে 3 দিন না, কত বছর পর সন্তানকে দেখছে। খুশি মনে পোলাওয়ের চাল ধুতে লাগলো। নাভন বাটি হাতে রুমে ঢুকতেই মারওয়ানকে বাথরুম থেকে বেরোতে দেখলো। গামছা গলায় পেঁচানো, মুখ মুছে নাভনকে দেখতে পেতেই বলল। কিরে, কি খাস? নাভন ফিচফিচ করে হেসে বলল। দুদু খাই। মারওয়ান মাথা নাড়াতে নাড়াতে বলল। বাহ, বেশ ভালো। বলে বারান্দায় গামছা মেলতে গেল। নাহনও বাবার পিছু পিছু গেল। মারওয়ান গামছা দড়িতে মেলে পিছু ফিরতেই নাহনকে দেখে বলল। কি? নাহন বাটি বাড়িয়ে ধরে বলল। মুজা মুজা খাবে? না, তুই খা। একটু খাও মুজা। মারওয়ান রুমের ভেতরে এসে বিছানায় বসলো। নাহন পিছন পিছন এসে খাটের পাশে দাঁড়ালো। বাবার দিকে চাইতেই মারওয়ান অন্যদিকে চাইলো, বোঝালো তাকে দেখতে পায়নি সে। নাহন বহু কষ্ট করে বিছানায় উঠতে চাইলো, তারপর শেষে উঠতে গিয়ে পড়ে গেল। ব্যথা পেয়ে কেঁদে উঠে বলল। মারছে সবাই পূজা কালি মারে। মারওয়ান ছেলের কান্না শুনে দ্রুত গিয়ে ওঠালো। ছেলের কান্নারত মুখের দিকে চেয়ে শক্ত করে বুকে চেপে ধরলো। সেই বাচ্চার মায়া কি করে কাটাবে? এতটা মায়াই তাকে কিভাবে জড়ালো? এতটুকু একটা অস্তিত্ব। নাহন বাবার ঘাড়ে মুখ রেখে ফুপিয়ে চলছে। মারওয়ান ছেলের কান্না থামাতেই মুখ মুছিয়ে দিয়ে বিছানায় বসালো। নাহন বাটি হাতে দুধের গুঁড়ো হাতে নিয়ে চেটে চেটে খাচ্ছে। মাঝে মধ্যে মারওয়ানের দিকে হাত বাড়িয়ে দিচ্ছে। মারওয়ান ইশারায় না জানিয়েছে, শুধু ছেলের লাল গাড়ির দিকে তাকিয়ে এক দৃষ্টিতে কি যেন দেখছে। মাকে বলেছিস মারার কথা? নাহন খেতে খেতে বলল। বলিনি। মারওয়ান কেমন গলায় বলল। কেন বলিসনি? নাহন হাত পা মেলে মনোযোগ দিয়ে আঙুলে গুঁড়ো দুধ উঠিয়ে বলল। তুমি মানা করছো। তোর মা গাল দেখেনি? নাহন মাথা নাড়িয়ে বলল। দেখিনি, কালি চুমো দিচ্ছে, বেঁচে বেঁচে চুমো দিচ্ছে মজা। মারওয়ান আর কথা না বলে ছেলের খাওয়া দেখতে লাগলো। পুরো বাটি দুধ খাওয়া শেষে অবশিষ্ট গুঁড়োগুলো হাতে দিয়ে উঠিয়ে চেটে খাচ্ছে। মারওয়ান হুট করে বলল। তোকে একটু খাই ভাইয়াস। নাহন হাত চাটা বাদ দিয়ে গোল গোল চোখে বাবার দিকে চেয়ে বলল। ইন্না। ইহাব ঘরে ঢুকতেই পুরো রুম অন্ধকার পেল। লাইট জ্বালাতে দেখলো পুরো ঘর ফাঁকা। পুরো 2 দিন পর সব কাজ শেষে বাসে ফিরল, অথচ ঘরের মানুষই নেই। সে বিরক্ত হয়ে নিজের ঘামে ভেজা শার্ট খুলে ময়লা ছুরিতে ফেল। ইস, আজ সারাটা দিন কত ধকল গেছে। কয়েকদিন না ঘুমিয়ে সমস্ত ডকুমেন্টারি বানাতে হয়েছে, বিভিন্ন ফাইল তথ্য ইনভেস্টিগেশন করতে হয়েছে। দম ফেলারও ফুসরত পায়নি সে। মানহাকে এই কয়েকটা দিন একটু সময় দিতে পারেনি। সেদিন ডাক্তারের কাছে নেয়ার কথা থাকলেও সময় পায়নি। হেডেটাকে চলে যেতে হয়েছিল। সে ভেবে রেখেছিল সব কাজ থেকে একটু রিলিফ হয়ে ডাক্তারের কাছে নেবে। মেয়েটাও যেতে আগ্রহ দেখায়নি। ইদানিং সব কিছুতে অনীহা প্রকাশ করে। ঘরে টেনশন, বাইরের টেনশন, এত টেনশনে পাগল হয়ে যাবে সে। গোসল করে বের হয়ে মানহাকে কোথাও দেখতে পেল না ইহাব। এবার চিন্তার বলিরেখা ফুটে উঠল সমস্ত মুখ জুড়ে। তোয়ালে দিয়ে মাথা মুছে একটা টি শার্ট গায়ে জড়ালো। রুম থেকে বেরোতেই একজন সার্ভেন্টকে চায়ের সরঞ্জাম নিয়ে ছাদের দিকে যেতে দেখলো। সে ডাক দিয়ে জিজ্ঞেস করলো। এসব কোথায় নিচ্ছ? উপরে কেন? ইহাব ভ্রু কুঁচকে বলল। হঠাৎ কি মনে করে? ইহাব কপাল ভাঁজ করে বলল। বাব্বা, সূর্য কোন দিকে উঠেছে? এত রাতে দুজন একসঙ্গে চা পান করবে? বাহ, ভালোই তো উন্নতি দুই শ্বশুর বৌমার। মম কি উপরে? ইহাব আর কিছু না বলে উর্মি ভূঁইয়ার ঘরে এলো। ঘরে ড্রিম লাইট জ্বালানো, গালের নিচে এক হাত রেখে উর্মি ভূঁইয়া ঘুমিয়ে আছেন। ইহাব মায়ের শিয়রের পাশে বসতেই মমতাময়ী চেহারাটা ভেসে উঠল। অল্প বয়স থেকেই তার মা কত অসুস্থ ছিল, কত চড়াই উতরাই পেরিয়ে একটু সুখের দেখা পেয়েছিল। এই মানুষটাকে দেখলে কেউ বুঝবে না তার মাঝে এত রোগ বসত করে আছে, অথচ এই স্বাভাবিক দেখতে মানুষটাই সবচেয়ে অস্বাভাবিক। কিছু ভুল ওষুধের কারণে আবার অসুস্থতা জেগে বসেছে। আচরণ উগ্র হয়েছে, কিন্তু মায়ের মমতা, কোমলতা চেহারা থেকে একটু বিলুপ্ত হয়নি। খুবই মোলায়েমভাবে মায়ের মাথায় একটা দীর্ঘ চুমু খেলো। তারপর ছলছল চোখে ঘুমন্ত মাকে দেখে বলল।
মানহা ছাদ থেকে নেমে যাওয়ার কিছুক্ষণ পরে উপস্থিত হলো ইহাব। তাকে দেখতে পেয়ে ইমতিয়াজ ভুঁইয়া বললেন, আরে বাহ, এতদিন পর বাসায় এলে যে, ওখানে থাকতে দিচ্ছিল না বুঝি? ইহাব পিতার পাশের খালি চেয়ারটাতে ধপ করে বসে বলল, এতদিন কোথায়? মোটে 2 দিন। ও আচ্ছা, এটা তোমার জন্য মেটো। ইহাব টিপট থেকে কাপে চা ঢালতে ঢালতে বলল, বাবা ঝামেলা করো না তো, অনেক টায়ার্ড আমি। তোমার সমল দিকে হাজতে ঢুকিয়ে এলাম। ইমতিয়াজ ভুঁইয়া চোখ কপালে তুলে বললেন। কি বলছো, সত্যি? ইহাব চায়ের কাপে লম্বা চুমুক দিয়ে বাবাকে খোঁচা মেরে বলল, কেন, কষ্ট পেলে নাকি? তোমার তো আবার গলায় গলায় ভাব ছিল। ইমতিয়াজ ভুঁইয়া মুখ কুচকে বললেন, কচু ছিল, সেটা তো ব্ল্যাকমেইল করিয়ে কার্য হাসিল করত। বেটা বদ, 1 নম্বরের খেলোয়াড়, এজন্য দেখতে পারতাম না আমি। ইহাব ভেঙে বলল, হ্যাঁ বুঝতে পেরেছি, সব কিছুর মূলে হচ্ছ তুমি। আমি কি করলাম আবার? কিছু করনি। একদমই না, শুধু তোর মাকে বিয়ে করে ফেসে গেছি। ইহাব সিরিয়াস ভঙ্গিতে বলল, আচ্ছা পাপা, উমায়ের ভুইয়া যে মায়ের আপন ভাই না, তুমি জানতে? ইমতিয়াজ ভুঁইয়া দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ, বিয়ের কিছুদিনের মাথায় জানতে পেরেছি। মমের প্রতি বিতৃষ্ণা এসেছিল? ব্রিটিশনা আসবে কেন? এই যে মায়ের সমস্ত সম্পত্তি হাতছাড়া হয়ে গেল। বুড়ো বয়সে বাপের হাতে মার খেও না। তোমার মাকে সম্পত্তি, স্ট্যাটাস এসবের জন্য আমি বিয়ে করিনি। এসবে আমার কমতি নেই। আমার হৃদয়ের রানী সে। সামান্য সম্পত্তি, প্রভাব, প্রতিপত্তির জন্য হৃদয়ের রানীর প্রতি কার বিতৃষ্ণা আসে? তোমার আসবে? ইহাব মন্ত্রমুগ্ধের মতো বাবার মাকে নিয়ে বলা কথাগুলো শ্রবণ করছিল। মায়ের তো পাগলামের পরেও সেই আগের মতোই বাবা এখনও তাকে হৃদয় ধারণ করে। তার প্রত্যেকটা কথাই সেটা ফুটে উঠেছে। ইমতিয়াজ ভুঁইয়া উঠে দাঁড়িয়ে বলল, যাও ঘুমিয়ে পড়ো, অনেক রাত হলো। ইহাব পেছন থেকে বলল, মমকে এত ভালোবাসো কেন পাপা? ইমতিয়াজ ভুঁইয়া মুচকি হেসে বললেন, হৃৎপিণ্ড বন্ধ হয়ে গেলে কি হয় জানো? মৃত্যু। তোমার মা হলো আমার হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড বন্ধ হয়ে গেলে মানুষের কোনো মূল্য নেই। তেমনি তোমার মা হারিয়ে গেলেও আমি মূল্যহীন। ইহাব রুমে ঢুকে দেখলো মানহা টেবিলে 2 হাত মাথায় চেপে বইয়ের দিকে চেয়ে আছে। সে লম্বা গলা খাকারি দিয়ে বলল, কি অবস্থা? মানহা ঘাড় ঘুরিয়ে চেয়ে বলল, কখন এলেন? ইহাব অভিমানী গলায় বলল, আমার দিকে কারোর নজর নেই, কখন আসি কখন যাই কেউ বলতে পারবে না। মানহা ততক্ষণে বই বন্ধ করে চেয়ার থেকে উঠে দাঁড়িয়েছে। ইহাবের কথা শুনে একটু অবাক হলো। লোকটা কি অনেক আগে এসেছে? সে রুম থেকে বেরোতে নিলে ইহাব এগিয়ে এসে বলল, কোথায় যাচ্ছ? আপনার জন্য খাবার রেডি করতে যাচ্ছি। তোমরা খেয়েছো? হ্যাঁ, অনেক আগেই। আব্বু আম্মুর সাথেই খেয়েছি। আপনি যে আসবেন তা তো বলেননি। ইহাবের মুখে আধার নেমে এলো। সে মুখ টান টান করে বিছানায় শুয়ে পড়ল। মানহা এগিয়ে এসে বলল, সে কি, ঘুমাচ্ছেন কেন? খাবেন না? ইহাব চোখের উপর এক হাত রেখে বলল, তুমি তোমার কাজ করো, পড়া শেষ করে লাইট নিভিয়ে দেবে। আমি প্রচুর টায়ার্ড। মানহা কিছুক্ষণ দাঁড়িয়ে নিচে চলে গেল। ইহাব চোখ থেকে হাত সরিয়ে একবার তাকে উল্টো ফিরে শুয়ে রইল। কিছুক্ষণ পর মানহা প্লেট গ্লাস নিয়ে রুমে ঢুকলো। বিছানায় বসে বলল, আমার খিদে পেয়েছে, কেউ যদি চাই তো শেয়ার করতে পারি। ইহাবের নড়চড় নেই। মানহা ইহাবকে শক্ত করে পড়ে থাকতে দেখে বলল, ভাইয়া ফোন করেছিল। ইহাব নড়ে চড়ে কান খাড়া করে রাখলো। মানহা মুখ টিপে হেসে বলল, বলেছে একজনকে পাঠাচ্ছি, আদর যত্নে রাখিস। ইহাব তড়ক করে উঠে বলল, সত্যি এটা বলেছে? মানহা প্রত্যুত্তর না করে হাসলো কেবল। ইহাব মানহার গা ঘেঁষে ভ্রু নাচিয়ে বলল, আদরে কথা বলেছে? মানহা ইহাবের মুখের দিকে তাকিয়ে রইল। এই মানুষটা একদমই রাগ করতে জানে না। ছোট বাচ্চাদের মতো মাঝে মধ্যে অভিমান করে। ভাইয়া ফোন দিয়েছিল ঠিকই, তবে এসব বলেনি। সেদিনের সব কিছু অভিনয় ছিল এসব জানিয়েছে। এই কোমল হৃদয়ের মানুষটাকে অবহেলা করতে নিষেধ করেছে। মানহা সেদিন কত শক্ত একটা কথা বলেছিল, অথচ লোকটা একটুও ধমকায়নি তাকে, নিজের পক্ষে সাফাইও গায়নি। তার স্বামী ভাগ্য এতটা ভালো হবে কে জানতো।
মানহার চোখ থেকে পানি পড়তে দেখে ইহাব হক চুকিয়ে গেল। তাড়াহুড়ো করে দূরত্ব রেখে বসে বলল, আরে কাঁদছো কেন? সরি, তুমি তো আবার প্যানিক অ্যাটাকের রোগী। এই যে সরে বসেছি, কান্না থামাও। মানহা প্লেট রেখে চোখের পানি মুছল। বোকা লোক ভেবেছে সে কাছে বসেছে দেখে কাছে ভাত তরকারি মেখে ইহাবের মুখের সামনে লোকমা বাড়িয়ে দিল। ইহাব মুখ ফিরিয়ে নিয়ে বলল, ভাই বলেছে দেখে আদর যত্ন করছো, নিজ থেকে তো করছো না। মানহা ইহাবের গালের দুপাশে এক হাতে চেপে ধরে লোকমা ঢুকিয়ে দিল। ইহাব গাল ভর্তি খাবার নিয়ে মানহার দিকে অবাক হয়ে চাইল। মানহার মনে হলো কোনো অভিমানী বাচ্চা খাবার মুখে নিয়ে গাল ফুলিয়ে বসে আছে। সে ঠোঁট টিপে বলল, বুড়ো বয়সে যত সব ঢং, মনে হচ্ছে বাচ্চা অভিমান করেছে। রাতে ইহা মানহার আগে ঘুমিয়ে পড়েছে। কয়েকদিনের খাটাখাটুনিতে বেচারা একদমই ঘুমাতে পারেনি, তাই শোর সাথে সাথেই গাঢ় নিদ্রায় তলিয়ে গেছে। মানহার সামনে পরীক্ষা বিদায় বেশ রাত হলো ঘুমাতে। নিজের পড়া শেষ করে লাইট বন্ধ করে ড্রিম লাইট জ্বালিয়ে শুয়ে পড়ল। মৃদু নাক ডাকার শব্দ আসছে। মানহা কুনুইয়ে ভর দিয়ে ইহাবের দিকে চাইল। ঘুমিয়ে মগ্ন মানুষটার দিকে চেয়ে রইল একভাবে। লোকটা তার আচরণে বেশ অবাক হচ্ছিল আজ। সে ফিসফিসিয়ে বলল, এই শুনছেন, আপনি জীবনসঙ্গী হিসেবে নিখুঁত আর মানুষ হিসেবে অপরিমেয় নিখুঁত। নিশাদ ছেলের মুখে পোলাওয়ের লোকমা তুলে দিল। বাচ্চাটা শান্ত ভঙ্গিতে মায়ের ভাঁজ করা পায়ের ওপর বসে খাবার খাচ্ছে। তার ডান হাতে হাড্ডি ধরা। সে মাথা নাড়িয়ে নাড়িয়ে হাড্ডি চিবোচ্ছে। হাড্ডি চিবানো হলে পোলাও মুখে নিচ্ছে। নিশাদ জিজ্ঞেস করলো, খেতে কেমন লাগছে? নহন বাচ্চা শুলো ভেসে বলল। মুজা মুজা। নিশাদ ছেলের ফুলো ফুলো নরম গালে চুমু দিল। খাওয়া শেষ করে মুখ ধুয়ে দিতে গিয়ে খেয়াল করলো নাহনের ডান গাল লাল হয়ে আছে। এতক্ষণ খেয়াল করেনি সে। নিশাদ গালে হাত বুলিয়ে বলল, গালে কি হয়েছে আব্বা? নাহনে ডান হাতে তখনও হাড্ডি ধরা ছিল। সে সেটাই চিবোচ্ছিল। হঠাৎ মায়ের প্রশ্নে ঘাড় ঘুরিয়ে বলল, কিছু হয়নি। লাল কেন? নহন ফোকলা হেসে বলল, কোথায়? লাল নাই। তোমাকে কেউ মেরেছে? না না। নিশাতের সন্দেহ হলো। মায়ের মন ছটফট তো করবেই। সে ছেলেকে কোলে নিয়ে প্লেট ধুতে ডাকলো। তারপর নিজেদের রুমে ঢুকে বিছানায় শায়িত মারোয়ানের দিকে তাকিয়ে বলল, শুনুন, নাওহানের গালে লাল লাল হয়ে ফুলে উঠেছে। মনে হচ্ছে ওকে কেউ মেরেছে। ওই লোকগুলো কি ওকে মেরেছিল? একটু দেখুন তো। মারোয়ান চোখ খুলে বলল। ফাইয়াজ বলেছে ওকে মেরেছে। নিশাত মাথা নাড়িয়ে অসম্মতি জানিয়ে বলল, বলল কেউ নাকি মারেনি, কিন্তু আপনি দেখুন, এটা মনে হচ্ছে আঙ্গুলের ছাপ। কেমন ফুলে ফুলে আছে। মারোয়ান ওপাশ ফিরে বলল, ফাইয়াজকে মারলে ও এসে বলে দেয় আজ অস্বীকার করছে, তার মানে মানেনি। হয়তো বা মশার কামড়। নিশাত কেন যেন মানতে চাইল না। মায়ের মন ছটফট করছে। এগিয়ে এসে বলল, মশার কামড় এমন হয় না। আমার মন বলছে ওকে মেরেছে। বাচ্চা মানুষ বুঝতে পারেনি। একটু দেখুন আপনি। মারোয়ান নাহনের দিকে চেয়ে বলল। তোকে মেরেছে কেউ? নাহন ফিচফিচ করে হেসে বলল। না। নিশাত কঠোর গলায় বলল। মারোয়ান কপাল কুঁচকে বিরক্ত হয়ে বলল, এখন না মারলেও কি বলবে মেরেছে? ফাইয়াজ কোনোদিন মিথ্যা বলে না। নিশাত মুখটা গম্ভীর করে ফেলল। সে জানে নাহন মিথ্যে বলে না, তবে আজ কেন যেন মনে হচ্ছে মিথ্যে বলছে। সে কথা না বাড়িয়ে মুখ ভার করে স্যাভলন লাগিয়ে দিল ছেলের গালে। ছেলেকে ঘুম পাড়িয়ে বিছানায় শুয়ে দিয়ে বলল, খাবেন? চলুন। মারোয়ান নাকচ করে বলল। খিদে নেই। নিশাত অবাক হয়ে মারোয়ানের দিকে তাকিয়ে বলল, পোলাও রেঁধেছিলাম। তো এমনভাবে বলল যে এর বিপরীতে কিছু বলতে পারল না নিশাত। এত ঠান্ডা ও গম্ভীর কেন আজ? একটু বেশি নীরবতা হয়ে আছে মনে হচ্ছে। সে সব কিছু গুছিয়ে রেখে এলো, নিজেও খেলো না। একা একা খেতে ভালো লাগে না। নাহনের সঙ্গে 2 লোকমা খেয়েছিল, এতেই চলবে। অজু করে এসে যে কয় ওয়াক্ত নামাজ কাজা হয়েছে সেগুলো আদায় করলো। এশার নামাজ শেষে শুকরানা নামাজ পড়ল। নাহনকে আবারও তার বুকে ফিরিয়ে দেওয়ার জন্য আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করলো। এরপর বাতি নিভিয়ে ছেলেকে কোলের মধ্যে আঁকড়ে ঘুমিয়ে পড়ল।
মাঝরাতে নিশাতের ঘুম ভেঙে গেল। তার গাল ভেজা ভেজা অনুভূত হলো। অবাক হলো বেশ, আশ্চর্য, গাল ভেজা কেন? সে উঠে বসে ছেলের গায়ে কাঁথা টেনে দিতেই ওপাশ ফাঁকা দেখলো। একটু অবাকই হলো, লোকটা এত রাতে কোথায় গিয়েছে? বিড়ি টানতেই সে চুলগুলো খোপা করে বারান্দায় গেল। কাউকে দেখলো না, পুরো ঘর অন্ধকার হয়ে আছে। পাশের রুমে উকি দিতেই দেখলো টর্চের আলোতে মারোয়ান মনোযোগ দিয়ে কিছু লিখছে। অফিসের কিছু নাকি? নিশাত পা টিপে টিপে এগিয়ে যেতেই লেখা থামিয়ে দিল। ডায়েরির মতো কিছু হবে, এটা তো আগে দেখেনি। লোকটার ডায়েরি লেখার অভ্যাস আছে নাকি? কই, কখনো তো দেখেনি। সে উকি দিয়ে দেখতে গেলেই তৎক্ষণাৎ ডায়েরি বন্ধ করে দিল। নিশাত অবাক হয়ে গেল, সে এসেছে বুঝতে পেরে গেছে নাকি? বুঝলেও লুকালো কেন? এমন গোপনীয় কি আছে যে তার থেকে লুকাতে হবে? গ্রামে একটা চিঠি পেয়েছিল সে। ওই চিঠিটা কে দিয়েছিল এর সদুত্তর এখনো পায়নি সে। তার ভাবনার মাঝে মারওয়ানের কণ্ঠ শোনা গেল। এত রাতে এখানে কি? নিশাতের রাগ লাগলো হঠাৎ করে। এখানে কি মানে? তারা কণ্ঠে বলল। আপনি মারুন সামনে ফিরেছিল। নিশাতের উত্তর শুনে ঘাড় ফিরিয়ে বলল, আমার সাথে তোমার কি? আপনার সাথেই তো সবকিছু। লুকোচুরি বাদ দিন, কি করছিলেন এতক্ষণ? কার জন্য ডায়েরি লিখলেন? মারুন বিরক্ত গলায় বলল। মাথা মোটা মেয়ে ছেলে। নিশাত চোখ রাঙিয়ে বলল, খবরদার মাথা মোটা বলবেন না। আপনি অস্বীকার করতে পারবেন আপনি আমার সাথে লুকোচুরি করেন না, কথা লুকান না? তো নিশাত খেপে গিয়ে বলল, তো আবার কি? চিঠি আদান প্রদান কার সাথে চলছে দ্রুত বলুন, নয়তো আপনার খবর আছে। কি খবর করবে? সেটা করলেই বুঝবেন। মারুন কৌতুক স্বরে বলল। আচ্ছা করো, আমি দেখি। নিশাত ফুঁসে উঠে বলল, কথা ঘোরাবেন না। সেদিনও ৯-৬ করছিলেন। সাফ সাফ বলুন ওই চিঠি কে দিয়েছিল। আজকে আবার কার জন্য লুকিয়ে লুকিয়ে ডায়েরি লিখলেন? মারওয়ান হাঁটুর উপরে বালিশ তুলে বলল। তোমার সতীনের জন্য। নিশাত হতবাক হয়ে মারওয়ানের দিকে চাইল। সে জানে মারওয়ান মিথ্যে বলছে, তবুও বুক থেকে যেন বিঁধল। চোখ ফুঁড়ে জল বেরোতে চাইল। মারওয়ান নিশাতকে চুপ হয়ে যেতে দেখে হাতের টর্চ লাইট মুখ বরাবর ধরল। দেখলো কেমন নির্জীবের মতো শক্ত হয়ে টুইটম্ব রাখিতে তার দিকে চেয়ে আছে। হঠাৎ গায়ের উপর কিছু হামলে পড়তে সে স্তব্ধ হয়ে গেল। কামড়ে টামড়ে গলা হাত একেবারে ছিঁড়ে ফেলেছে নিশাত। এখন স্যাভলন লাগিয়ে দিচ্ছে এক মনে। স্যাভলন লাগাতেই কামড় দেওয়ার স্থানে ভীষণ জ্বালা পড়া শুরু করলো। মারণ রাগান্বিত গলায় বলল, কামড় দিয়ে স্যাভলন লাগানোর কি মানে? আমার শরীরটা তো কামড়ের ফ্যাক্টরি। জুতা মেরে গরুদানের আর কি দরকার? নিশাত মুখ নামিয়ে বলল। সরি, রাগের মাথায় বুঝতে পারিনি এতটা জখম হবে। মারণ মুখ কুচকে জ্বলন সহ্য করতে করতে বলল। হ্যাঁ, তুমি তো নাদান, তাই কিছুই বোঝো না। নিশাত মন খারাপ করে বলল, আপনি রাগিয়েছেন কেন? তুমি রেগেছো কেন? আবারও রাগাচ্ছেন? তোমার সাথে দেখা কথা বলাই যাবে না। চিঠিটার কথা বলে দিলেই তো হয়। মারণ বিরক্তি চেপে বলল। ওটা একটা কমান্ড ছিল, সাংকেতিক চিঠি। নিশাত খানিক উত্তেজিত হয়ে বলল, মিথ্যা বলবেন না। সাংকেতিক চিঠি এমন প্রেমময় হয় না। গোয়েন্দা বলেই ভুলভাল কিছু বোঝাবেন না। আমি আপনার মতো বুদ্ধিমান না হলেও একেবারে বলদও না। আমার জাত রান্না করে এনেছে, সিনেমা হলে সিনেমা দেখবে, আরও কি কি যেন ছিল। মারণ ভ্রু কুচকে বলল, তুমি কয়টা সাংকেতিক চিঠি পড়েছো? একটাও না। রুক্ষ গলায় বলল, তাহলে মাথা মোটার পরিচয় দেবে না। ওটা আমার চাচু পাঠিয়েছিলেন, তিনি আমায় জাত ডাকেন। নিশাত অবাক হয়ে বলল, আপনার ছোট চাচা চিরকুমার যে, তিনি তো বিদেশে থাকেন। উনি আপনাকে সাংকেতিক চিঠি পাঠাবেন কেন? কারণ তিনিও একজন গোয়েন্দা। নিশাত এতই অবাক হয়েছে যে কথা বলতে ভুলে গেল। কোনো রকম বলল, গোয়েন্দা? আপনার পুরো পরিবারই গোয়েন্দা? না, শুধু চাচু আর আমি এই পেশায় যুক্ত। নিশাত হতাশ গলায় বলল, তাহলে উনি আপনার মাথায় এসব ঢুকিয়েছে। দেশে এসেছেন কবে? মারওয়ান কপাল ভাঁজ করে বলল, দেশে আসবে আবার কি, সে তো দেশেই ছিল। বিদেশে কিছু বছর ছিলেন, সাইবার ইন্টেলিজেন্স এবং কাউন্টার টেরোরিজম এই দুটো কোর্স করতে ইউএসএ গিয়েছিলেন। 2 বছর সেখানে ছিলেন। বর্তমানে তিনি আমার সাথে একই ডিপার্টমেন্টে কর্মরত। নিশাত দীর্ঘশ্বাস ফেলে বলল, আচ্ছা, তিনি বিয়ে করেননি কেন?
মারুন খাটের সঙ্গে হেলান দিয়ে বলল, চাচ্চু বিয়ে বিরোধী, বউ বাচ্চা এসব তার কাছে প্যারা লাগে। নিশাত ফট করে বলল। আপনি নিশ্চয়ই তার স্বভাব পেয়েছেন। মারুন বিরক্তি নিয়ে বলল, ঠিক বলেছ, প্যারা লাগে দেখেই ঢ্যাং ঢ্যাং করে বিয়ে করতে গিয়েছিলাম। নিশাত মুখ ঘুরিয়ে বলল, সেটা তো শ্বশুর আব্বার জন্য করেছেন। বাচ্চা প্যারা না লাগলেও বউকে ঠিকই প্যারা লাগে। মারুন অসম্ভব বিরক্ত হয়ে বলল, প্যারা লাগে না এটা বোঝাতে কি কোলে তুলে নাচতে হবে? নিশাত মুখটা গম্ভীর করে বলল, কথার কি বাহার? নাচতে হবে কেন? ভালো ব্যবহার করলেই হয়। মারুন জখমগুলোর দিকে চেয়ে জ্বলে উঠে বলল, জায়গা বেজায়গায় কামড় খেয়েছে তোমাকে মাইর দিই না, এটাই তো সবচেয়ে ভালো ব্যবহার। অন্য কাউকে এরকম একটা বিষাক্ত কামড় দিয়ে দেখো না, চিড়ে চ্যাপটা করে রেখে দেবে। নিশাত বুকে হাত গুজে বলল, অন্য কেউ নিশ্চয়ই আপনার মতো এত ঘাড় তেরা হবে না। আপনি তেরা দেখেই চামড়া বেশি শক্ত, তাই তেমন কিছু হয় না। আর কামড় না দিলে গড়গড় করে সব কথা বলতেন, তাই যেমন মাচা তেমনই নাচা। জিনান কয়েকটি কাগজ একত্রিত করে ল্যাপটপে কি যেন টাইপ করছিল। হুট করে ইরা এসে আতঙ্কিত গলায় বলল, এই শুনছো, উমাইয়ার বাবাকে নাকি গ্রেফতার করা হয়েছে। জিনান কিবোর্ডে হাত চালাতে চালাতে উত্তর দিল। ইরা কপাল কুঁচকে বলল, আবার কেমন উত্তর? কি বলেছি শোনোনি? আমার এত খারাপ লাগছে। উমাইয়ার আঙ্কেল কত ভালো মানুষ, অথচ তাকে বিনা দোষে গ্রেফতার করেছে আইনের ফালতু লোকগুলো। জিনান এক ভ্রু তুলে বলল, বিনা দোষে গ্রেফতার করেছে, তোমাকে কে বলল? ইরা মুখ ঝামটে বলল, কে বলবে আবার? পাপা বলেছে। আঙ্কেল বাবার কাছের বন্ধু মানুষ, সেজন্য আপসেট হয়ে আছেন, চিন্তাও করছেন বেশ। শোনো না, তুমি একটু দেখো কিছু করতে পারো কিনা। জিনান ইরার কথাই পাত্তা না দিয়ে মনোযোগ দিয়ে কাজ করে চলেছে। ইরা জিনানের গা ঘেঁষে বসে বলল, কি বলেছি শোনোনি? না। এমন করছো কেন? পাপার কথাও শুনবে না? তিনি না তোমার শ্রদ্ধেয় মামা হন? জিনান বিরক্তি নিয়ে বলল, সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। আমার মামা হয়, তার বলদামে সীমা পরিসীমা নেই কেন? তার মতো একজন বিচক্ষণ মানুষের বন্ধু কি করে এমন ব্যক্তি হয়, সেটাই তো বড় আশ্চর্যের। ইরা হতভম্ব হয়ে বলল, কি বলছো এসব? এই কানের কাছে ঘ্যান ঘ্যান করো না তো, কাজ করতে দাও। ইরা রাগে কথা বলতে ভুলে গেল। সবসময় তাকে ইনসাল্ট করে কথা বলা স্বভাব হয়ে গেছে। সেই রাগে চেঁচিয়ে বলল, সমস্যা কি? সব সময় এভাবে কথা বলো কেন? আমি কি তোমার অপরিচিত কেউ? রাস্তার মানুষের সাথেও তো মানুষ একটু সুন্দর করে কথা বলে, আর তুমি কেমন বিহেভ করো আমার সাথে। কথা না বলতে চাইলে মানা করে দেবে, কিন্তু কথার টোন এমন হবে কেন সব সময়? পাপা তোমার মতো মানুষকে আমার যোগ্য ভাবলেন কি দেখে, সেটাই বড় আশ্চর্যের। প্রত্যেকটা কথা কাট কাট করে বলবে। আমার সাথে এভাবে কথা আর কখনো বলবে না, বলে দিচ্ছি। তার বাসায় এসেছি দেখে কথার ঝাঁজ দেখাচ্ছে, অসহ্য। বলে চোখের পানি মুছে দ্রুত রুম থেকে বেরিয়ে গেল। জিনান হতভম্ব হয়ে বসে রইল। একটা গুরুত্বপূর্ণ কাজ করছিল দেখে, একটু কড়া গলায় কথা বলেছে দেখে এতগুলো কথা শুনিয়ে গেল। তারও রাগ উঠে গেল। মেয়েটার বেশি স্পর্ধা হয়েছে। মেয়েটার থেকে এত বড় হওয়া সত্ত্বেও কিভাবে হুমকি ধামকি দিয়ে কথা বলে গেল। ছোট থেকে জ্বালিয়ে যাচ্ছে, পুরো তার ছেঁড়া মহিলা। হাতের কাজ শেষ করতে করতে বিকেল হয়ে গেল। এখনো দুপুরের খাবার খাওয়া হয়নি তার। ইরার কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না। রুম থেকে বেরিয়ে পাশের রুমে তাকাতেই দেখলো দরজা আটকানো। নিশ্চয়ই গাল ফুলিয়ে রেখেছে। সে একটা লম্বা শ্বাস ফেলে রান্নাঘরে যেয়ে পাতিলের ঢাকনা উঠিয়ে দেখলো বিরিয়ানি রান্না করা। কালারটা বেশ লাল দেখাচ্ছে। বিরিয়ানি একটুও কমেনি, যেমন রেঁধেছে তেমনই আছে। অর্থাৎ ইরাও খায়নি। মেয়েটা এত অভিমানী। সে প্লেটে বিরিয়ানি বেড়ে ইরার দরজায় অনবরত টোকা দিতে লাগলো। অভ্যাস থেকে ইরার কোনো সারা শব্দ পাওয়া গেল না। প্রায় 5 মিনিট ধাক্কেও যখন লাভ হলো না, তখন জিনান বলল, 2 সেকেন্ডের মধ্যে দরজা না খুলে দরজা ভেঙে ফেলবো কিন্তু ইরা। সবসময় জেদ দেখাবে না।
ইরা তবু উত্তর দিল না। জিনান বাঁকা হেসে বলল, তোমার বাবাকে তাহলে চলে যেতে বলি, মেয়েকে নিতে এসেছিলেন তিনি। ইরা কয়েক সেকেন্ডের মধ্যেই দরজা খুলে দেখলো জিনান বিরিয়ানি হাতে দাঁড়িয়ে আছে। জিনানের চালাকি বুঝতে পেরে সে ঝটপট দরজা আটকাতে নিলে জিনান পা দিয়ে আটকে দিল। ইরা পা দাপিয়ে চিল্লিয়ে বলল। দরজা ছাড়ো। জিনান শয়তানি হাসি দিয়ে শক্তি দিয়ে পুরো দরজা খুলে রুমের ভেতরে ঢুকলো। টেবিলে প্লেট রেখে ইরাকে ধরতে নিলে ইরা ফুরুত করে দৌড়ে বেরিয়ে গেল। জিনারও পিছু পিছু ছুটতে ছুটতে বলল, দাঁড়াও, আজকে আমার খবর আছে। দরজা আটকে মৌনব্রত পালন করা হচ্ছিল। সব সময় জিদ দেখানো, তাই না? আজকে মাইর দিয়ে তেরামি ছুটাবো। আগে তো মামার মেয়ে দেখে হুটহাট মারতে পারতাম না, এখন বউ হয়েছো, ইচ্ছে মতো পিটিয়ে সোজা করে ফেলবো। কত বড় সাহস! দুপুরে আমাকে যা ইচ্ছে তাই বলে গেছো, ভেবেছো কিছু বলবো না? আজকে তোমাকে শিক্ষা দিয়েই ছাড়বো। এতটুকু মেয়ে বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না? আবার বিরিয়ানিতে রাগ দেখিয়ে ঝাল দেয়া, তাই না? সব তোমাকেই খাওয়াবো। ইরা সোফার ওপাশে আর জিনান এপাশে। ইরা মুখ ভেঙিয়ে বলল, বেশ করেছি, আরো খাওয়াবো। সব সময় আমাকে ধমকাবে কেন? জিনান চোখ বড় বড় করে বলল, কি বললে? দাঁড়াও, আজকে তোমার খবর আছে। বলে দ্রুত বেগে ছুটে এসে ইরাকে পেছন থেকে জাপটে ধরল। ইরা ছটফটিয়ে জিনানের হাত থেকে ছাড়া পেতে চাইল। ছল ছল চোখে চেয়ে বলল, আর করব না, সরি। তুমি বকেছো তাই এমন করেছি। মারবে না প্লিজ। আমি না তোমার ছোট, বাচ্চাদের গায়ে হাত দিলে পাপ হয়। জিনান ইরাকে ধরে রেখে আশ্চর্যান্বিত গলায় বলল। তুমি বাচ্চা? ইরা ইনোসেন্ট মুখ করে বলল, বাচ্চা না হই, তোমার থেকে তো ছোট। ছোটদের মারলে আল্লাহ পাপ দেবে। জিনান মুখ শক্ত করে বলল, আর বড়দের সাথে তর্ক করলে, বেয়াদবি করলে আল্লাহ পাপ দেবে না? ইরা ছোট উল্টে বলল, না, ছোটরা তো অবুঝ। ওরা ভুল করবে না তো আধ বুড়োরা করবে? কি বললে? ইরা থতমত খেয়ে বলল, কই কিছু বলিনি তো। জিনান মুখ গম্ভীর রেখে বলল, আর বিরিয়ানিগুলো খাবে কে? ইরা মুখ নামিয়ে নিল। চোখ ফুঁড়ে পানি বেরোলো। জিনান ইরার দিকে চেয়ে বলল, কাঁদছো কেন? তোমাকে মেরেছি? ইরা নাক টেনে বলল, কত কষ্ট করে বিরিয়ানি রেঁধেছিলাম, তোমার জন্য সব নষ্ট হলো। আমি কি করেছি? করেছো তো তুমি। ইরা জিনানের বাহু থেকে নিজেকে ছাড়িয়ে বলল, উছিলা তো তুমি। আমাকে রাগিয়েছো কেন? জিনান বিরক্তি নিয়ে বলল। ব্যাক কল মেয়ে। ইরা গাল দুটো ফুলিয়ে বলল, আমাকে বেককল বলবে না, সব দোষ তোমার। জিনান আর কথা বাড়ালো না। খিদায় পেট চৌচো করছে। গত রাতে পাউরুটি এনেছিল, সেটার সন্ধানে রান্নাঘরে গেল। ইরাও নাক টেনে টেনে পিছু পিছু এলো। জিনান পাউরুটির প্যাকেট থেকে রুটি একটা বের করতেই দেখলো প্রত্যেক রুটি কামড়ে কামড়ে রেখে দেয়া। সে হতভম্ব হয়ে ইরার দিকে চেয়ে বলল, ইঁদুরের বাচ্চা। ইরা ততক্ষণে ভৌদৌড়। মারোয়ান ছেলেকে শার্ট প্যান্ট পরিয়ে ইন করে দিল। হাতে পড়ালো ছোট্ট ঘড়ি। মাথার চুল আশ্রে ফিটফাট বাবু সাহেব বানিয়ে দিল। নাহওয়ান ফিচফিচ করে হেসে বলল, শার্ট পিচ্ছি, প্যান্ট পিচ্ছি। তারপর হাত ঘড়ি দেখিয়ে বলল, তারপর গুলি পিছি। মারোয়ান মুখ টান টান করে বলল। এবার শুয়ে গড়াগড়ি করো। নাহওয়ান লাফাতে লাফাতে বলল, না, গুইয়ে যাব। তোকে নেবে গে পটলের বাচ্চা? নাহওয়ান ঘাড় কাত করে মায়াবী চোখে চেয়ে বলল। তুমি মারোয়ান সিরিয়াস ভঙ্গিতে বলল, নিতে পারি এক শর্তে, তোর মাকে একটা কামড় দিতে হবে, পারবি? নাহওয়ান অবুঝ গলায় বলল, পারবো। যা তাহলে, জোরে দিবি, গো ফাস্ট।
নাহন গোলুমুলো শরীরটা নিয়ে রুম থেকে দৌড়তে দৌড়তে বেরিয়ে গেল। মরণ বাঁকা হাসলো, এখনো গলা হাতের বাজু কামড়ে তীব্র দংশনে চলছে। আজকে টের পাবে কত ধানে কত চাল। একটু পর নিশাতের গলার আওয়াজ শোনা গেল। মরণ কিছু জানে না এমন ভঙ্গিতে তৈরি হচ্ছে। নাহন দৌড়ে এসে মরণের পা জড়িয়ে ধরল। নিশাত পিছু পিছু চেঁচাতে চেঁচাতে এসে বলল, এই কামড় দিলি কেন? নাহন ততক্ষণে বাবার পায়ে মুখ লুকিয়েছে। মারোয়ান অবিন্যস্ত চুলগুলো হাত দিয়ে নাড়াতে নাড়াতে বলল, তোমার স্বভাব পেয়েছে। আমার স্বভাব মানে? আমি কি হুটহাট কামড় দিই নাকি? এই এদিকে আসো, কেন কামড় দিলে বলো? মায়ের ধমক ও চোখ রাগানোতে নাহওয়ান ছলছল চোখে চেয়ে বলল। বাবা বলেছে। মারোয়ান তাড়াহুড়ো করে বলল, আমি কখন বলেছি ডাম্বলের বাচ্চা? নিশাত গরু গম্ভীর গলায় বলল। নাওয়ান কখনো মিথ্যে বলে না। মারোয়ান মুখ লটকে বলল। হ্যাঁ, শুধু আমিই বলি। নিশাত ভ্রু চেয়ে বলল, এত ফিটফাট হয়ে কোথায় যাচ্ছেন দুজন? মারোয়ান উল্টো ঘুরে চুলে চিরুনি চালাচ্ছিল। নিশাতের প্রশ্ন শুনে তারা কণ্ঠে বলল। বিয়ে করতে। নিশাত হাত মুছে এগিয়ে এসে বলল। বাপ বেটা দুজনই? হ্যাঁ। নাহন এদিকে ইশারা করে বলল। কিরে, বিয়ে করতে যাচ্ছিস? নাহন না বুঝে লাফিয়ে উঠে বলল। যাচ্ছি, মুজা মুজা। নিশাতের হাসি পেল, তবে হাসল না। মুখ গম্ভীর করে বলল, মনে হচ্ছে পাত্রী রেডি। হ্যাঁ। কে সেই দুর্ভাগ্যবতী? মরণ নির্লিপ্ত গলায় বলল। দুর্ভাগ্যবতী হবে কেন, বলো সৌভাগ্যবতী। কামরুবতী থেকে সৌভাগ্যবতীর কাছে যাব। নিশাত মুখ টিপে মারোয়ানের গম্ভীর মুখশ্রী দেখে চেয়ে রইল। বুকে হাত গুজে বলল, ভালো ভালো। তা ছেলের পাত্রী ঠিক করেছেন? মারোয়ান কোকড়া চুলগুলো কোনো রকম আশ্রাতে আশ্রাতে বলল। কথা বলো না তো, কাজে ডিস্টার্ব হচ্ছে। নিশাত এগিয়ে এসে বলল। মাথাটা নিচু করুন। মারোয়ান ভ্রু কুচকে বলল। কেন? নিশাত বলল। আগে করুন। মারোয়ান মাথা নিচু করতেই নিশাত মারোয়ানের হাত থেকে ছো মেরে চিরুনি নিয়ে এক হাত দিয়ে শক্ত করে চোয়াল চেপে ধরে মাথা আশ্রাতে আশ্রাতে বলল। চুলটা আঁচড়াতেও যার আলসেমি, সে নাকি আবার বিয়ে করতে যাচ্ছে। কাল কামড় দিয়েছি বলে ছেলেকে দিয়ে প্রতিশোধ নিলেন, ব্যাপারটা ভালোই। মাথা নুয়ে রাখায় মারোয়ানের ঘাড় ব্যথা করতে লাগলো। নিশাতের দিকে চেয়ে বলল। এখন শক্ত করে চোয়াল চেপে সেটা স্বাদ মেটাচ্ছ নাকি? এটা কিন্তু বেইনসাফি। তুমি আমাকে রীতিমতো টর্চার করছো লিলিপুট। নিশাত চুলের জট ছাড়াতে ছাড়াতে বলল। কথা বলবেন না, বেশি কথা বললে এরপর হার্ট চেপে ধরবো। মারোয়ান মুখ কুচকে রেখে সব সহ্য করলো। নাহন এখনো তার পায়ে মুখ লুকিয়ে আছে। নিশাত বহু কসরত করে কোকড়ানো চুলের জট ছাড়ালো, চিরুনি রেখে বলল। মাথা এমন কাকের বাসার মতো করে রেখেছেন কেন? কতদিন হয় চুল আঁচড়ান না? যে কেউ পাগল ভেবে মার শুরু করবে। আপনার অফিসের লোকজন কিছু বলে না? এতদিন না হয় কাজ কাম ছিল না, তাই ভবঘুরের মতো ঘুরেছেন। এখন তো কাজের দায়িত্ব কাঁধে পড়েছে, তবু এমন ছন্নছাড়া ভাব কেন? সপ্তাহে 3 দিন অন্তত চুলে শ্যাম্পু দিয়ে চুলগুলো সিল্কি রাখবেন, এতে ময়লা পরিষ্কার হয়ে আর জট বাঁধবে না। দেখবেন মাথাটাও রিফ্রেশ লাগছে। এমন মাসে একবার চিরুনি আর বছরে একবার শ্যাম্পু করলে চুলে তো জট পড়বেই। লুক লাইক পাখির বাসা। মারোয়ান এক ভ্রু চেয়ে বলল। তুমি আমাকে উপদেশ দিচ্ছ নাকি অপমান করছো? ইদানিং বড্ডবার বেড়েছে দেখছি তোমার। নিশাত বলল। ইদানিং স্বামী মহাশয় কামাই করা শুরু করছেন, তো তাই বড্ড বার বেড়েছে, বুঝলেন মিস্টার ভবঘুরে? স্বামী কামাই করলে স্ত্রী পাওয়ার বাড়ে। আজকে বাপ বেটাকে একা যেতে দিব না, আমিও যাব। এতদিন আমার টাকা খসিয়েছেন, আজ আপনারটা খসাবো। মারোয়ান মুখ আরো গম্ভীর করে বলল। তোমাকে নেবে কে? নিশাত 2 হাত বুকে গুজে তীক্ষ্ণ চোখে চেয়ে বলল। নেবেন না? কথাটা এতটা তীব্র ছিল যে মারোয়ান মুখের ওপর না করতে পারল না, আবার সম্মতিও জানালো না। নিশাত এরপর ফিঠাঠ বা পুত্রকে বসিয়ে রেখে মুখ ধুয়ে বোরকা পরল, মুখে ক্রিম মাখালো, ঠোঁটে লিপ গ্লস দিল।
দীঘল চুলগুলো আঁচড়ালো বেশ সময় নিয়ে, তারপর খোপা করে হেয়ার ক্লিপ আটকালো। মারওয়ান বিরক্তি নিয়ে নিশাতের দিকে চেয়ে আছে। নিশাতের তৈরি হতে সময় লাগছে দেখে সে শুয়ে পড়েছে। পায়ের উপর পা তুলে নিশাতের কর্মকাণ্ড কপাল কুঁচকে দেখছে। নিশাতকে এখনো রেডি হতে দেখে বলল, কয় বছর লাগবে রেডি হতে? নিশাত নিকাব পড়তে পড়তে বলল, এই তো হয়ে গেছে। সেটা তো ঘন্টা ধরে দেখছি। মেয়ে মানুষ সব কিছুতে ডিস্টার্ব। এক জায়গায় বের হবো আর এদের রেডি হওয়ার শেষ হয় না। এতক্ষণ ঘুরে টুরে চলে আসাও যেত, অথচ এখন পর্যন্ত বেরিয়ে হতে পারলাম না। বিরক্তিকর, সব কিছুতে ডিস্টার্ব। নাহন বাবার কথাই তাল মিলিয়ে বলল। উফু, ডিস্টার্ব। নিশাত চোখ বড় বড় করে বলল, বাপের সাথে থাকতে থাকতে বাপ নেওটা হচ্ছিস? ডিস্টার্ব আবার কি? কত বড় বিচ্ছু বলে কিনা ডিস্টার্ব? তোদের মতো শার্ট প্যান্ট পরেই বেরিয়ে যেতে পারলে তো ভালোই হতো। মেয়েদের কত ঢেকে ঢুকে বেরোতে হয় জানিস? আসিস আর মায়ের কাছে। মারওয়ান ছেলেকে কোলের মধ্যে টেনে কানে কানে বলল। বলো বেশি বেশি আসবো। নাহন ফিচফিচ করে হেসে বলল। বেশি বেশি আজব। নিশাত আলমারি থেকে হ্যান্ডব্যাগ বের করতে করতে বলল। আসিস আর মাইক দিব। এরপর ঘরে জানালা বন্ধ করতে করতে বলল। শুয়ে আছেন কেন এখনো? উঠুন। আসছে মেয়ে মানুষ মানে ডিস্টার্ব বলতে। ঘরের কয়টা কাজ করেন যে বুঝবেন কত কাজ থাকে এই সংসারে? এক বিন্দু বসে থাকতে কখনো দেখেছেন? মারওয়ান ছেলেকে কোলে নিয়ে উঠে বসলো। চোখের সামনে ব্যস্ত ভঙ্গিতে অনর্গল কথা বলতে বলতে ছুটে থাকা রমণীকে দেখলো, যে এক সেকেন্ডের জন্য বিশ্রাম নেয় না, পুরো ঘরটা সামলায়। একটা নিঃশ্বাস ফেলে নাহওয়ানকে কোলে নিয়ে বেবি স্নিকার্স পরিয়ে দিল। সে নিজেই গত পরশু তাদের তিনজনের জন্য স্নিকার্স জুতো এনেছিল, নিজেও সেটা পরলো। দরজা খুলে বের হয়ে দাঁড়িয়ে রইল। নিশাত এখনো ঘরে, হয়তোবা কাজ করছে কোনো। আচ্ছা, তার মতো অগোছালো পুরুষের কপালে এমন সাংসারিক নারী জুটলো কিভাবে? আল্লাহ এত ভালো নারীকে তার সাথে জোড়ালো কেন? নিশাত তাড়াহুড়ো করে লেডিস স্নিকার্স বের করে পড়লো। অতঃপর স্বামী স্ত্রীও তাদের সন্তান বেরিয়ে পড়লো তাদের গন্তব্যে। বিকেলে নরম আলোয় পিতার কোলে পুত্র আর কয়েক ইঞ্চি দূরে মাতা ব্যাগ নিয়ে হেঁটে চলছে। শরতের বিকেলের কি চমৎকার মায়াময় দৃশ্য। রেস্টুরেন্টে পাশাপাশি বসে আছে মারওয়ান, নিশাত, আর তাদের মুখোমুখি নাহওয়ানকে কোলে নিয়ে বসে আছে ইনাবা। ইনাবার সাথে হুট করে দেখা হয়েছে, একেবারে অপ্রত্যাশিত সাক্ষাৎ যাকে বলে। সে শপিংয়ে বেরিয়েছিল, পথিমধ্যে মারওয়ানকে দেখতে পেতেই এগিয়ে এসেছে। তারপর মারওয়ানই নিজ থেকে খাবার অফার করলো। সেও নাহওয়ানের সাথে আরেকটু থাকার লোভ সামলাতে পারলো না। আবার এই প্রথম সাইফার স্যারের ওয়েবকে দেখতে পেল। এই মহিয়সী নারীকে দেখার তীব্র ইচ্ছে তার বহুদিনের। আজকে দেখা হয়ে গেল, যদিও মুখশ্রী দেখতে পায়নি, তবুও কথাবার্তা হয়েছে। ইনাবার কেন যেন বেশ হাসি পেল। সে ভেবেছিল স্যারের ওয়াইফ স্যারের মতোই লম্বা, কিন্তু এখানে তো পুরোই ভিন্ন। ম্যাডামের মতো খাটো একজনের কথায় সাইফার স্যারের মতো তাগড়া, ইন্টেলিজেন্ট, দক্ষ ফাইটার উঠে বসে। ব্যাপারটা ভাবলেই তো কেমন চমৎকার আবহ তৈরি হয়। খাবার চলে আসে। নিশাত ইনাবাকে উদ্দেশ্য করে বলল, আপনি ওকে আমার কোলে দিন। ইনাবা নাহওয়ানকে শক্ত করে বুকে চেপে বলল, না না, ও থাকুক আমার কাছে। আর প্লিজ আমাকে আপনি বলবেন না, আমি আপনার ছোট হব ম্যাম। নিশাত টেবিলে 2 হাত রেখে বলল, তা আমি আপনার কেমন টিচার যে ম্যাম ডাকছেন? স্যারের ওয়াইফ তো ম্যামই। সেটা আপনাদের কর্মক্ষেত্রে। আমাকে কেউ ম্যাম ডাকুক এটা আমার পছন্দ না। আপু নয়তো ভাবি, যে কোনো একটা ডাকো। ইনাবা মাথা নাড়িয়ে সায় দিল। মারওয়ানের এদিকে খেয়াল নেই, সে খাওয়ায় ব্যস্ত। ইনাবা পাস্তা স্পুনে তুলে নাহওয়ানের মুখের সামনে তুলে ধরল। নাহওয়ান মুখ ঘুরিয়ে ডাকলো, বাবা। মারওয়ান চোখ তুলে গম্ভীর বদনে চাইল। নাহওয়ান হাত বাড়িয়ে দিতে ইনাবা বলল, একটু আমার কাছে থাকো, আমাকে ভুলে গেছো? নাহওয়ান ঠোঁট উল্টে বলল, বলি নাই বাবার কাছে যাব। সবসময় তো বাবার কাছেই থাকো, আজকে না হয় আমার কাছে একটু থাকো। নাহওয়ান মুচড়ি করতে করতে নেমে দাঁড়িয়ে বলল, না, বাবা খাইয়ে দিবে। মুজা মুজা হবে। ইনাবা নাহওয়ানকে শক্ত করে ধরে তার মতো করে বলল, আমি খাইয়ে দিই, মোজা মোজা বেশি লাগবে। নাহওয়ান ছল ছল চোখে চেয়ে বলল, না, পুচা পুচা লাগবে।
ইনাবা এতটুকু গোলুমুলু বাচ্চার আদরে কথা শুনে হেসে উঠে নুয়ে গালে চুম খেলো। নাহন গাল ডলতে ডলতে ইনাবার উড়ুতে কামড় বসিয়ে দিল। ইনাবা ব্যথা সূচক আওয়াজ করলো। মারওয়ান বলল, ওকে ছেড়ে দাও। ইনাবা নাহনকে দোপা দিয়ে আটকে বলল, দুঃখিত স্যার, আপনার এই কথাটা আজকে পালন করতে পারলাম না। ওকে আজকে আমি বাসায় নিয়ে যাব। কামড় দিল কেন? জবাবদিহি চাই আমার। নাহন ভয় পেয়ে কেঁদে উঠে বলল। বাবা মারছে, চিপা দিচ্ছে। ইনাবা মনে মনে হেসে মুখ গম্ভীর করে বলল, তোমাকে আজকে খেয়ে ফেলবো লাড্ডু সোনা। মা মারবে। ইনাবা নিষাদকে উদ্দেশ্য করে বলল, আপু, আপনি আমাকে মারবেন? নিষাদ মুখ টিপে না জানালো। নাহন তা দেখে কাঁদতে কাঁদতে বলল, বাবা বেশি বেশি মারবে। ইনাবা মারওয়ানকেও একই প্রশ্ন করলো। স্যার, আপনি আমাকে মারবেন? মারওয়ান খেতে খেতেই জবাব দিল। হ্যাঁ। ইনাবা থতমত খেলো। এমন উত্তর আশা করেনি সে। ভেবেছিল ফর্মালিটি করেও স্যার তার কথাই তাল দেবে, কিন্তু এ দেখি পুরো উল্টো হলো। মুখের উপর হ্যাঁ, কথার কোনো রাগঢাক নেই। এজন্যই এই স্যারের সঙ্গে কথা বলতে গেলে তার হাঁটু কাঁপে। কোনো কথার লাগাম নেই তার। সে মন খারাপ করে নাহনকে ছেড়ে দিল। নাহন খুশি মনে বের হয়ে নিশাতের পাদাটি ধরল। নিশাত ইনাবার মন খারাপ বুঝতে পেরে বলল, আন্টি কষ্ট পেয়েছেন। এভাবে আন্টিকে কষ্ট দিতে হয় না আব্বা। নাহন মাথা ঘুরিয়ে ইনাবার দিকে চাইল, তারপর মায়ের দিকে মুখ ঘুরিয়ে বলল। কষ্ট পেয়েছে। নিষেধ মাথা নাড়ালো। নাহন এগিয়ে এসে ইনাবার হাঁটুতে গুলুমুলু হাত ধরে রেখে বলল, রাগ করছো? ইনাবা মাথা নাড়িয়ে সায় জানালো, অর্থাৎ রাগ করেছে। নাহন ঠোঁট ফুলিয়ে বলল, রাগ করে না, আমি কে চলে আসবো। ইনাবা কিছু বলল না। সে বিরস মুখে পাস্তা মুখে পড়ল। নাহন ইনাবাকে কথা বলতে না দেখে বলল, আচ্ছা একটু খাবো, বেশি খাবো না। ইনাবা খুশি হয়ে নাহনকে কোলে তুলে কয়েক চামচ খেয়ে দিল। তারপর ঠেসে ঠেসে চুমু খেলো। নাহন ঠোঁট ফুলিয়ে গাল ডলতে ডলতে খেলো। তারপর মায়ের দিকে চেয়ে বলল, উফ, শান্তি নেই কালি চুমায়। ইনাবা হেসে ফেলো। সে পর্দা না করলেও হিজাব পরে। হিজাবে চিকেন চাপের ঝোল ভরিয়ে ফেলো। নাহওয়ান ইনাবা কিছুই বলল না, উল্টো ঠান্ডা মাথায় টিস্যু দিয়ে মুছে ফেললো চেরি কাপড়ের হিজাবটি। নাহনকে চুমু দিয়ে গোস্ত ছিঁড়ে মুখে দিল। নাহন গাল ফুরিয়ে চিবোতে থাকলো। ইনাবা স্যুপ অন্থন সব অল্প অল্প করে বাচ্চাটার মুখে দিল। নাহর মাথা নাড়িয়ে নাড়িয়ে খেলো। খাবারের বিল দিয়ে মারওয়ান রেস্টুরেন্ট থেকে বের হয়ে ইনাবাকে রিকশায় তুলে দিল। ইনাবা সবার থেকে বিদায় নিয়ে চলে গেল। নিশাদ বলল, বাহ, সুন্দরী সুন্দরী কলিগ আছে দেখি আপনার। মারওয়ান মুখ কুচকে বলল। ও ইহাবের বোন। নিশাদ অবাক হয়ে বলল, মানহার ননদ? হ্যাঁ। ও গোয়েন্দা সংস্থায় কাজ করে? হুম। আমাকে আগে বলেননি কেন? তাহলে মানহার ব্যাপারে খোঁজ নিতে পারতাম। এখন চলে যাওয়ার পর বলছেন আর ও চেনে না আপনাকে? মারওয়ান রাস্তার এপাশ ওপাশ দেখতে দেখতে বলল, চেনে। তাহলে স্যার ম্যাম এগুলো কি? মারওয়ান নুয়ে নাহওয়ানের হাত ধরে হাঁটতে হাঁটতে বলল, কেন, তুমি কি চাচ্ছিলে আমাকে ভাইয়া ডাকুক? নিশাতের মুখ কুচকে গেল। আসলেই ভাইয়া ডাকটা কেমন যেন লাগছে। এর চেয়ে স্যারই ঠিক আছে। এখনকার মেয়েরা তো আবার বিবাহিত পুরুষের প্রতি বেশি আকৃষ্ট হয়। দেখা যাবে ভাইয়া থেকে স্যার বানিয়ে ফেলবে, জানতেও পারবে না। যদিও মানহার ননদ এমন না, সে জানে, তবুও তো বলা যায় না কখন কি হয়। বিপদ অবসেশন তো আর বলে কয়ে আসে না। তবুও নিশাতের মুখশ্রী কেমন যেন চিন্তিত হয়ে উঠল। জিনান কল কেটে ডাইনিংয়ে আসতে দেখলো ইরা উল্টো ফিরে কে যেন করছে। সে তৎক্ষণাৎ এগিয়ে এসে পিছন থেকে উকি দিতেই দেখলো ইরা তার রেখে যাওয়া আইসক্রিমের মাঝ বরাবর কামড় দিয়ে আরামসে চিবুচ্ছে। জিনান হতভম্ব গলায় বলল, আশ্চর্য ইরা, তোমার সমস্যা কি? ইরা কেঁপে উঠে পিছু ঘুরে মুখটা ইনোসেন্ট করে বলল, কই, কোনো সমস্যা নেই তো। জিনান অর্ধ কামড়ানো আইসক্রিমটা উঁচু করে ধরে বলল, সমস্যা না থাকলে এগুলো কি? তোমার জন্য আনা সব আইসক্রিম খেয়েছো, এখন আবার আমার আইসক্রিম ইঁদুর মতো কামড়ে খেলে কেন? ইরা ঠোঁট উল্টে বলল, স্বামীর খাবারে স্ত্রীর হক আছে তাই।
জিনান কপালে আঙুল ঘষে বলল, উফ, তুমি আমাকে শান্তি কবে দেবে? প্রতিদিনই তো দিই। জিনান এগিয়ে এসে রাগান্বিত গলায় বলল, তুমি আমার মানিব্যাগ থেকে টাকা নাও, সেদিন ঘড়ি কিনতে গিয়ে দেখি টাকা শর্ট। এসব হাতাহাতির স্বভাব কোথা থেকে পেয়েছো তুমি? আমার কাছে চাইলে আমি তোমাকে দেই না, আর তোমার কি টাকার অভাব? ইরা জিনানকে রেগে যেতে দেখে মুখ ফুলিয়ে বলল, স্বামীর পকেট হাতানো স্ত্রীর অধিকার। জিনান কোমরে হাত রেখে বলল, আচ্ছা, তা কোন আইনে এসব আজগবি অধিকার আছে? নাম বলো। ইরাস লতে। জিনান ইরার ঘাড় ধরে বলল, জানতাম এরকম বাকওয়াস আইনেই থাকবে। ইরা বলল, মারছো কেন? আমি কি বলেছি আমার কোনো দোষ নাই, আমি নির্দোষ? জিনান চোখ রাঙিয়ে বলল। আবার ফাতরামি করছো? ইরা হাসতে হাসতে বলল, হাও, খাতুকুতু লাগে। ঘাট থেকে হাত সরাও। একটু আইসক্রিম খেয়েছি দেখে স্ত্রী নির্যাতন করছো তুমি? তোমার নামে মামলা হবে। মামলা তো তোমার নামে দেবো, ইঁদুরের বাচ্চা। ইরা মন খারাপ করে মুখ নামিয়ে নিল। জিনান ঘাড় ছেড়ে ভ্রু কুচকে বলল। কি হলো? ইরা কিছু বলল না, চুপচাপ হেঁটে রুমে চলে গেল। জিনার অর্ধ কামড়ানো আইসক্রিমটা ফ্রিজে রেখে রুমে এসে দেখলো ইরা চুপচাপ শুয়ে আছে। সে কিছু না বলে মানিব্যাগ নিয়ে বাহিরে বেরিয়ে গেল। ইরা দরজা খোলার শব্দে বুঝলো জিনার বাহিরে গেছে। সে প্রতিক্রিয়া না দেখিয়ে চুপচাপ পড়ে রইল। একটু পরে আবারও গেট খোলার শব্দে ইরা বুঝলো জিনান এসেছে। হঠাৎ পিছন থেকে জিনান বলল, এই ছোচা ইঁদুর। ইরা ঘাড় ফিরিয়ে চাইল। জিনান এগিয়ে এসে বলল, নাও, যত ইচ্ছে কামড়াও, কেউ বাধা দেবে না। খবরদার, রাত বিরেতে কাশির কোনো শব্দ যেন আমার কানে না পৌঁছায়। পলিথিন ব্যাগ ভর্তি আইসক্রিম চকলেট দেখে ইরার চোখ চকচক করে উঠল। সে কিছুই বলল না, তবুও মুখ ঘুরিয়ে অভিমানী গলায় বলল, তোমারটা কোনটা? জিনান কপাল ভাঁজ করে বলল। আমারটা মানে? ইরা শুয়ে থেকে মুখটা গম্ভীর রেখে বলল, মানে তুমি কোনটা খাবে? আমারটা দিয়ে তোমার দরকার কি? ছোচামি করো তাই এনেছি, খেয়ে আমাকে উদ্ধার করো। তুমি যেটা খাবে আমিও সেটাই খাবো। না খেলে আমিও কোনোটা খাবো না, বাইরে ফেলে দেব। জিনান মুখ শক্ত করে আইসক্রিম চকলেট সব ফ্রিজে রেখে দিল। এমন তেদর মেয়ে কোশমিন কালেও দেখেনি সে। পাশের রুমে এসে ল্যাপটপ খুলে কাজে মনোযোগ দিল। জিনান যেতেই ইরা উঠে বসলো। খিটমিট করতে করতে রুম থেকে বেরিয়ে এলো। আইসক্রিম চকলেট বের করে পাটাই ছেঁচতে লাগলো। জিনান শব্দ শুনে বেরিয়ে এসে এসব দেখে হতভম্ব হয়ে গেল। এই মাথা পাগল নারী যে আসলে এমন করবে এটা তো জানা ছিল না। জিনান কড়া গলায় বলল। কি করছো তুমি? ইরা কোনো প্রত্যুত্তর করল না। জিনান ইরাকে চুপ থাকতে দেখে ভীষণ রেগে গেল। এগিয়ে এসে ঘাট ধরে বলল, এই পাগলা ইঁদুর, কি করছো? ইরা নিজের কাজ না থামিয়ে বলল, ছেঁচতেছি। কেন? মন চেয়েছে। জিনান অদ্ভুত চোখে চেয়ে বলল, তোমার মন এসব উদ্ভট জিনিসই কেন চায়? আমার মন তাই। জিনান এবার গলার স্বর উঁচু করে বলল। ইরা। ইরার কোনো প্রত্যুত্তর না পেয়ে জিনান বিরক্তি নিয়ে কিচেন থেকে প্রস্থান করলো। জিনান বিকেলে সব কাজ শেষ করে লম্বা একটা ঘুম দিয়েছিল। এখন সন্ধ্যা রাত। সে ঘুম থেকে উঠে মুখ ধৌত করে ডাইনিং রুমে আসতেই দেখলো ইরা খুবই মনোযোগের সহিত একটা কেক ডেকোরেট করছে। জিনান দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা পর্যবেক্ষণ করলো। ইরার মাথায় খোপা কাঠি দিয়ে বাঁধা, পরনে ঢিলে ঢালা টপস আর ট্রাউজার, যেটা মাটিতে লেটকে আছে। আশেপাশের কোথাও ধ্যান নেই তার। ডেকোরেশন শেষ হতেই কপালের ঘাম মুছলো, হাত ঝালো, বোঝাই যাচ্ছে পুরো হাত ব্যথা হয়ে গেছে। জিনান এগিয়ে এসে তার পাশে দাঁড়ালো। ইরা তাকে দেখেও ইগনোর করলো। চেয়ার টেনে বসে ছুরি দিয়ে এক পিস কেক কেটে প্লেটে নিল। চামচ দিয়ে কেটে কেটে মজা করে খেতে লাগলো। জিনান বলল, একা একাই খাচ্ছো? ইরা চোখ ঘুরিয়ে এমনভাবে চাইল যেন পৃথিবীর অষ্টম আশ্চর্য শুনে ফেলেছে। পর মুহূর্তে নিজেকে স্বাভাবিক করে বলল, আমার মতো পাগলের সাথে ধোকা পাবো কোথায়? জিনান কথা না বাড়িয়ে এক টুকরো নিতে চাইলে ইরা সরিয়ে দিল। জিনান কপাল কুঁচকে বলল, এটা কি হলো?
কেকে কামড় বসে ইরা ডোন্ট কেয়ার মুডে বলল, সরিয়ে ফেলা হলো। কারণ কারণ আমার হাতে মুখে ব্যাকটেরিয়া ও ছত্রাকের বসবাস। আমার হাতের কিংবা মুখের খাবার খেলে তোমাকে সেসব সংক্রমণ করবে। এসব কে বলেছে? ইরা যেন হুট করে রেগে গেল, চেয়ার থেকে দাঁড়িয়ে জেনানের মুখোমুখি দাঁড়িয়ে বলল, কারো বলতে হবে কেন? আমি কি অবুঝ? বউয়ের মুখের খাবার খেতে যে পুরুষের লজ্জা আনইজি লাগে তাকে কি বলতে হবে? জেনান কপাল ভাঁজ করে বলল, কি হলো আবার? আইসক্রিম চকলেট সব ফেলে দিয়েছি ময়লার ড্রামে। জেনান ইরার বাচ্চামি দেখে বেশ রাগলো, গম্ভীর গলায় বলল, ইরা, তোমার কি মনে হয় না তুমি বেশি বেশি করো? টাকা কি গাছে ধরে যখন যা ইচ্ছা করবে তুমি? পাগল তুমি, দিন দিন ছোট হচ্ছ নাকি বড়? মানুষ পড়াশোনা করে ম্যাচিওর হয় আর তুমি হও ইম্যাচিওর। ইরা শান্ত গলায় বলল, আইসক্রিম চকলেট দিয়ে কেক বানিয়েছিলাম। আজকে আমাদের অ্যানিভার্সারি ছিল, সেই জন্য ভেবেছিলাম প্রথম অ্যানিভার্সারি একটু স্পেশাল করতে, তাই নিজের হাতে ভিন্ন স্বাদের কেক বানিয়েছি। তোমাকে সারপ্রাইজ দিতে ফ্রিজে রেখেছি। ভেবেছি বিবাহ বার্ষিকী উপলক্ষে আইসক্রিম চকলেট এনেছো, রাতে আরো সারপ্রাইজ দেবে ভেবেছি। দুঃখিত, টাকার হিসেব তো করিনি। তুমি ঠিকই বলেছো, আমি আসলেই ইম্যাচিওর। কথাটুকু বলে ইরা অর্ধ খাও কেক পেটে রেখে হাত ধুয়ে রুমে চলে গেল। জিনান সেখানে স্থির দাঁড়িয়ে কপালে হাত ঘষতে লাগলো। সে একটু বেশি করে ফেলেছে। আজকে যে তাদের প্রথম বিবাহবার্ষিকী সেটা ভুলে গিয়েছিল। এত কাজের প্রেশার থাকে, কোনো কিছু মনে রাখার সময় কই। ফ্রিজ খুলে দেখলো কেক রাখা, সম্ভবত দুটো বানিয়েছিল। একটা এখন কেটে সবাইকে দিতে চেয়েছিল, আর এটা স্পেশাল বোঝা যাচ্ছে। উপরে সুন্দর করে পেঁচিয়ে পেঁচিয়ে লেখা, জিহা মবরু অ্যান্ড ইরা হাসানস ফার্স্ট অ্যানিভার্সারি। তৎক্ষণাৎ রুমে এসে দেখলো ইরা ব্ল্যাঙ্কেট গায়ে জড়িয়ে শুয়ে আছে। জিনা জানে ইরা কাঁদছে। ছোট থেকে ওকে কেউ একটু রূঢ় ভাষায় কথা বলে কেঁদে কেটে পুরো বাড়ি মাথে উঠিয়ে ফেলতো। তারপর অনেকক্ষণ আদর করার পর কান্না থামাতো। জিনান এগিয়ে এসে চট করে ব্ল্যাঙ্কেট সরাতে দেখলো ইরা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, চোখ মুখ ফুলে একাকার হয়ে আছে। তাকে দেখতে পেতেই মুখ ঘুরিয়ে অপর পাশ ফিরল। জিনার পাশে বসে তাকে ধরতে গেলেই কারেন্টের শক লাগলো মনে হয়। এমনভাবে হাত ছাড়া দিয়ে সরিয়েছে যেন শক লেগেছে। জিনান ইরার গালে ঠোঁট চেপে ধরে রাখলো। ইরা সরিয়ে দিতে গেলে জিনান শক্ত করে চেপে চুমু দিয়ে বলল, থাক, কাঁদে না, আরো চুমু লাগবে? নাহনের সব জামা কাপড় খুলে বাথরুমে নিয়ে গায়ে পানি ঢালো মারোয়ান। নিষাদ গিয়েছে বাজারে। গায়ে পানি পড়তেই বাচ্চাটা শিউরে উঠল। কিছুক্ষণ পানি গায়ে ধাতস্থ হতেই লাফাতে লাগলো। মুখ দিয়ে বুদবুদ বের করে বলল, একটু গচল করলি। মারোয়ান চোখ রাঙিয়ে বলল, লাফাচ্ছিস কেন বটরের বাচ্চা? নাহন দাপাতে দাপাতে ফিক করে হেসে বলল, গচল মজা মজা। আবারও? নাহনকে গোসল করাতে গিয়ে মারোয়ান ভিজে একাকার হয়ে গেছে। ওকে 2 মগ পানি ঢেলে বাথরুম থেকে বের করে দিল। মাথা মুছিয়ে বলল, এখানে দাঁড়িয়ে থাক, আমি ঝট করে গায়ে পানি ঢেলে বেরোচ্ছি। নাহন মাথা নাড়িয়ে সাই জানালো। মারণ 5 মিনিটের মধ্যেই গোসল করে বেরোলো। নাহন খালি গায়ে খেলছে। দরজায় টোকার আওয়াজে মাথা মুছতে মুছতে গেট খুললো। নিষাদ বাজার নিয়ে দাঁড়ানো। নিষাদ ঘরে ঢুকতেই নাহন গুলোমুলো কাপড়বিহীন শরীরটা নিয়ে দৌড়ে এসে বলল, মা গুতুল করছি। নিষাদ বাজার রেখে বলল, বাহ, তা এমন লেংটু কেন? জামা কই? নাহন ফিচ ফিচ করে হেসে বলল, জামা নাই, নাঙ্গা মুজা মুজা। মারণ পিছন থেকে বলল, আবার বলে মুজা মুজা, শরম নাই? চলম ঘুমাই। মারণ লুঙ্গিতে গিট্টু দিয়ে বলল, আরে বাহ, থাক, জাগাস না। নিষাদ ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বলল, যান, জামা কাপড় পরে আসুন, লেংটু থাকা ভালো না। নাহন ঠোঁট ফুলিয়ে বলল, পুক্কি শুকাই। নিষাদ নাক কুচকে বলল, তোমাকে এসব কে শিখিয়েছে? নাহন ফিচ করে হেসে বলল, বাবা। নিষাদ মারোয়ানের দিকে কড়া চোখে চাইতেই মারোয়ান হাই তুলে বলল, আশ্চর্য, এভাবে তাকানোর মানে কি? গুরুত্বপূর্ণ একটা জিনিস শুকাচ্ছে, বাধা দিচ্ছ কেন?
নিশাত কোমরে হাত রেখে দৃঢ় গলায় বলল, বাচ্চাদের এত শরম ভেঙে যায়। এইটুকু আন্ডার আবার কিসের শরম? তার উপর বেটা ছাও, ল্যাংটা হেঁটে যাবে, হু কেয়ার্স? নিশাত বুঝলো এখানে কথা বলা মানে বেকার খাটুনি, তাই কথা না বাড়িয়ে ছেলেকে কোলে নিয়ে রুমে আসলো। নাহনকে পাতলা সেন্টু গেঞ্জি আর হাফ প্যান্ট পরিয়ে দিল। নাহন গেঞ্জি উঠিয়ে বলল, জামা মুজা না, নাঙ্গা বেশি মুজা। নিশাত বোরকা খুলে বলল, হ্যাঁ, লাঙ্গা তো মজা হবেই। মারওয়ান পেছন থেকে হতভাগ গলায় বলল, আশ্চর্য, আমি আবার কবে নাঙ্গা ছিলাম? নিশাত রুম থেকে বেরোনোর সময় মারওয়ানকে সরিয়ে বলল,